নমস্কার বন্ধুরা, গল্পখানার আরেকটি নতুন ভৌতিক ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আবারও হাজির হলাম। আজকের গল্প আনন্দ পাবলিশার দ্বারা প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প বই থেকে সংগৃহীত। লেখক ও লোকসাহিত্যিক তুষারকান্তি ঘোষের লেখা প্রেতে ও মানুষে। শুরু করছি আমাদের আজকের অবিশ্বাস্য ভৌতিক ও রহস্যময় গল্প কাহিনী প্রেতে ও মানুষে। সে আজ অনেক কালের কথা। তখন বাংলা পল্লী অঞ্চল সমৃদ্ধিশীল ছিল এবং শহর অঞ্চলে এত উন্নতি হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কমই ছিল, কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা। তখন বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসতো না। গ্রামে নদী, পুষ্করিণী ও শস্যক্ষেত্র গ্রামবাসীদের অন্ন বস্ত্রের সংস্থান করত। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। পরিবার সকল একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন। সে সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল, সেই জন্য বহু জমি পতিত ও জঙ্গলাকীর্ণ ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ডাকাত ও ভূত প্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। তখন গঙ্গা ময়রার মতো ভূতের ওঝারাও বহু রোজগার করতেন। শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট। সেই কালে আমাদের যশোর জেলার কোন এক বর্ধিষ্ণু গ্রামে দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেন বাবু ছিলেন সেই গ্রামের জমিদার। তার ছিল দুমহলা চকমিলন বাড়ি। বাইরের মহলে ছিল জমিদার বাবুর বৈঠকখানা, নায়েব গোমেস্তাদের দপ্তর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরেই অন্দর বাড়ি। বাইরের উঠোনের একদিক থেকে অন্দর মহলে যাবার একটি গলিপথ ছিল, অর্থাৎ বাহিরের উঠোনের অন্দরের দিকে রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত। অন্দর বাড়ির মস্ত উঠান, সেই দিকেই রান্নাবাড়ি, ভাড়ার ঘর এবং দাসীদের থাকবার ঘর ছিল। অন্দরের দোতলায় দেবেন বাবুর পরিবারবর্গ বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে ছিল দেবেন বাবুর জমিদারি। এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটিমাত্র ছেলে নরেন বা নরু। সে সেই বৎসর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলে, বাবা, আমাদের বাড়িতে মোটে 2টি ঘর। আমার পড়াশোনার বড় অসুবিধাই হচ্ছে। ইউনিভার্সিটি পরীক্ষার আগে যদি ওই 2টি মাস অন্য কোনো স্থানে পড়তে পারতুম, তাহলে হয়তো আমি পাস সম্বন্ধে নিশ্চিত হতে পারতুম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষা গ্রাম ছিল খুবই ছোট্ট একটি গ্রাম। গ্রামটি 3 দিকে জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, তবে কাহারও এমন বড় বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। জমিদার মশাইয়ের নাম ছিল দেবেন এবং তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও দয়ালু প্রকৃতির মানুষ। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদার বাবু কখনোই আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, বাবা, আমি তোমার থাকবার স্থান স্থির করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবুমশাইকে অনুরোধ করব, তিনি যেন তোমাকে পরীক্ষার 2 মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলে রাখি, সেই বাড়িতে বাবুমশাইয়ের পরিবারবর্গ বাস করেন। হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন। তুমি তাদের সাথে খুব সাবধানে কথাবার্তা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে, তোমাকে বেশি কিছু বলবো না। দেখো বাবা, কেউ যেন আমার নরুর নিন্দে না করে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিবাড়ি মেয়েদের সাথে কীরূপ ব্যবহার করতে হয় আমি জানি। তাছাড়া আমি দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার কোনো ভয় নেই। কেউ তোমার ছেলেকে নিন্দে করবে না। রামবাবু ঠিক যা ভেবেছিলেন তাই হলো। জমিদার বাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক, তারপরেই উঠান এবং উঠানের অপর দিকে
অন্দর মহলে যাবার রক। সেখান থেকে অন্দরের উঠোনে যাবার সরু পথটি আরম্ভ হয়েছে। নরেন এই ঘরে থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো। সে তার খাওয়া দাওয়া সবটুকুই অন্দর মহলে সারত। ধীরে ধীরে নরেন জমিদার গৃহিণী ও তাহার কন্যাদের স্নেহ আকর্ষণ করতে থাকল। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী এবং এই কারণেই সে সবার স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারত। জমিদার গৃহিণী ও কন্যারা নরেনের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করতেন এবং এইভাবেই নরেন কল্যাণপুরের জমিদার বাড়িতে অধিষ্ঠিত হল। নরেন তার লেখাপড়ার একটি প্রণালী স্থির করে। দিনে ঘন্টা কী কী বিষয় পাঠ করবে সেটা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে ঘন্টা 2 লেখাপড়া করত। রাত ঠিক 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে সে তার ঘরের বাইরে রকে এসে হাত মুখ ধুয়ে এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। এইভাবেই কিছুদিন যায়। একদিন ঠিক 12টার সময় রকে বসে হাতে মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, উঠানের অপর দিকে অন্দরে যাওয়ার রকের দিকে তার নজর পড়ল। নরেন দেখে যে সেখানে একটি 19-20 বছরের এক সুশ্রী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। নরেন তাকে চিনতে পারল না। সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে সেই দিনের মতো শুয়ে পড়ে। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে, কে সেই মেয়েটি? এত রাতে রকে দাঁড়িয়ে কি করছিল? আজও কি সে আসবে? নরেন পরে আর মাঝে মধ্যেই মেয়েটির কথা ভাবে। এই দোনামোনা করতে করতে কখন যে রাত 12টা বেজে গেল তার কোনো খেয়াল নেই। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকের রকে দৃষ্টি নিক্ষেপ করল। সে দেখল ঠিক সেইখানেই সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। নরেন লজ্জা পেল। এক আদম্য কৌতূহল বশত দৃষ্টি নিক্ষেপ করল সে মেয়েটির দিকে। মেয়েটিও নরেনকে এক দৃষ্টিতে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগোতে লাগলো, যেন সে নরেনকে কিছু বলতে চায়। ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগলো, কিন্তু নরেন আর অপেক্ষা করল না। তার বুক ধড়ফড় করছিল। সে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই রাত্রে নরেনের ভালো ঘুম হলো না। পরদিনও সারাদিন মনটা উচাটন হয়ে রইল। কি ওই মেয়েটা? কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। এত রাতে সে আমার ঘরে কি করতে এসেছিল? গোড়ায় মনে করেছিলুম বাবুদের বাড়ি কোনো এক মেয়ে, কিন্তু তাও নয়। মেয়েটি কি ভালো নয়? অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না। মুখে কেমন সরল ভাব, যেন আমাকে কি বলতে চায়। দেখি আজও যদি সে আসে তো তার পরিচয় নেওয়ার চেষ্টা করব। নরেন সারাদিন এইসব কথা ভাবতে থাকল। কিছুতেই যেন সে মন থেকে সেই মেয়েটিকে সরাতে পারল না। সেদিন পড়াতে তার একটু মন বসল না। রাত তখন 12টা। নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে সেই মেয়েটি আজও রক থেকে নেমে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এলো। আজ আর নরেন তাকে ফেরাতে পারল না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বলল, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলুম। চলো তোমার ঘরে গিয়ে বসা যাক। মেয়েটির চোখে কি ছিল জানি না। নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল। কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল সে। সেটা আনন্দ, ভয়, মোহ না সুখ? নরেনের মন এবং দেহ দুই যেন তার সবশে রইল না। সে মেয়েটির সাথে তার ঘরে প্রবেশ করল। নরেন জিজ্ঞাসা করল, তুমি কে? আমি মালতী। তুমি আমায় চিনবে না। আজ কদিন তোমায় দেখছি, তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলুম। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাতে আসো কেন? ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময়ে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এই সব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসব ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না। আমি তোমার বন্ধু, এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না।
তা না হলে সে হয়তো মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পিড়াপিড়ি করত। কিন্তু সে তা করল না। সে মেয়েটির সঙ্গে গল্প করতে লাগলো। তখন তার মনে এক অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। নরেনের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিত মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এর মানেটা কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথাই নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ তাহলে যাই, কাল ঠিক রাত 12টার সময় আবার আসবো। এই বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনীষী নেই। পরদিনই আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে সে মালতীকে দেখতে পেল। তারপরে তারা দুজনে ঘরের ভেতরে এসে গল্পগুজব আরম্ভ করল। এইভাবেই দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোই গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে। এমনই তার আকর্ষণ যে সারা দিন সে উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সাথে এই 2 ঘন্টা যেন জলের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে যে কে এই মেয়েটি, কোথায় থাকে, কার মেয়ে, কেনই বা রাত্রি 12টার সময় আসে, কেন 2টোর পরেই চলে যায়? কিছুই বুঝতে পারে না সে। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে ও বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? তুমি কি আমায় পছন্দ করো না? তুমি প্রায় জিজ্ঞাসা করো কেন আমি 12টার সময় আসি আর 2টোর সময় চলে যাই। তার কারণটা আজ আমি তোমায় বলবো। রাত 12টা থেকে 2টো পর্যন্ত সময়টাই কেবল আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন কোনো ক্ষমতা নেই যে আমি 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। নরেন এই সব কথা শোনে আর তার মনে কেমন একটা সন্দেহের উদয় হয়। একবার এ কথাও তার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারে যে এ কি আদেও কোনো মানুষ। আরও একটা জিনিসে লক্ষ্য করল যে মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করল যে তার শরীর দিনের পর দিন যেন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে এ কথা তার মনে বদ্ধমূল হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে মোটেও মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে সে উদ্ধার পাবে? নরেন বেশ বুঝতে পেরেছে যে তার পাশ হওয়া অসম্ভব এবং এভাবে আর দিন কতক চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো যে কি করে সে মালতীর আশা বন্ধ করবে। সে ভাবল, মালতী যখন বলেছে যে রাত 12টা থেকে 2টো অবধি তার আসবার সময় হয়, আমি কেন সেই সময়টা ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকি না? সে দরজাটা বন্ধ দেখে হয়তো বুঝতে পারবে আমি ঘুমিয়ে পড়েছি। নরেন প্রতিজ্ঞা করল যে সে সেই রাত্রে এই রূপ করবে। সেই রাত্রে রাত 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম কিছুতেই এলো না। যখন জমিদার বাড়ির ঘড়িতে রাত 12টা বাজছে, তখন ঘরের মধ্যে কেমন একটা খসখস শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল। এইরূপ শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল। সে দেখে মালতী ঘরের ভেতরে দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। সে যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মোহবিষ্ট হলো। নরেন তাকে সাদর সম্ভাষণ জানালো। মালতী হাসি মুখে বলল, আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছো, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না না, শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়েছিলাম। মতলব ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কি করে? মালতী হাসতে হাসতে বলে, আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও
কি করে ঘরের ভেতরে আসতে পারা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে বলবো। সেই রাত্রে মালতী চলে গেলে নরেন এক মুহূর্ত ঘুমোতে পারল না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকার সত্ত্বেও ভেতরে আসতে পারল, যেটা এতদিন তার মনে উকি ঝুঁকি মারছিল। এখন সেই ধারণা তার বদ্ধমূল হলো। মালতী যে কোনো মানুষ নয়, সে কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের উপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে যে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবল হয়তো কেবল ওই সময়টুকুর জন্যই সে মানব দেহ ধারণ করতে পারে। নরেনের এই সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে সে উপনীতও হতে পারল না। তবে এটা সে স্থির বুঝতে পারল যে এইভাবে আর কিছুদিন চললে বাস করা তো দূরে থাকুক, তার প্রাণ সংশয় হতে পারে। এর 2-4 দিনের ভেতরেই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেতসঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিয়েছে। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ যে ওই সময়টুকুর জন্য সে তার সব কষ্ট ভুলে যায়। বাড়ির সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুরোধ করলেন যে সে যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে। তার পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন তারা, কিন্তু কোনো ফল হলো না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেন বাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকাতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নবাণী জর্জরিত হয়ে শেষটা নরেন সেই মেয়েটির কথা বলে ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে তার ঘরে আসে। এই শুনে জমিদারবাবু চমকে উঠলেন ও বারবার সেই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বলল, আমি অনেক জিজ্ঞাসা করেছি, সে কোনো পরিচয়ই দেয় না। তা তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? না না, আমি রাখি না, সে আপনিই আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? দরজা বন্ধ করেও দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে যে কী করে ঘরে চলে আসে তা আমি বুঝতেই পারি না। জমিদারবাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসিবে কেমন করে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময় অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না ওর রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবেই জানতেন যে সে সত্যবাদী ও সৎ। বিশেষত তার সামনে সে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে সবই দেখতে শুনতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সবই তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে কারোর ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই 2 ঘরের মধ্যে একটি ছোট জানালা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানালাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই ছোট ঘরে লুকিয়ে থাকে, তাহলে নরেনের ঘরের সব কিছুই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই ফন্দি স্থির করে রাত্রির জন্য অপেক্ষা করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানালাটার আড়ালে লুকিয়ে রইলেন, কিন্তু নরেনের ঘরের ভেতরে খড় দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভেতরে না আসতে পারে। দেবেনবাবু এইভাবেই চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুঝলেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতর
দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে সে। কিসে কি হলো এই ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলো, দেবেনবাবু চুপিসারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে প্রেতনী সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে জরুরি পত্র লিখে ঘোড়সওয়ার দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয় হবে। তিনি নরেনকেও ডেকে বললেন যে তার বাবাকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব রাজি, কারণ রাত্রির ওই 2 ঘন্টা ছাড়া নরেন সবশে সাধারণ মানুষের মতোই থাকত। সে বুঝলে এর হাত থেকে বাঁচতে গেলে তাকে পালাতেই হবে। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে এবং দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বললেন, আমি আমি আমার নরুকে আজই ফিরিয়ে নিয়ে যাব। শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো ওঝাকে দিয়ে নরেনকে দেখাও। ওকে পৃথিবীটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু তাই করবেন ঠিক করলেন। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকুক, ছেলের প্রাণ বাঁচানোটা তো আগে দরকার নাকি? নরেনও এত দূরে চলে এসে আর বাবা মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল পেতনিটাকে আর এত দূরে আসতে হবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসে না। ক্রমেই রাত হচ্ছে, আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবেই রাত 12টা বাজল, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভেতরে এসে সে দাঁড়িয়ে রয়েছে। নরেন ভয় পেল, কিন্তু সেই আদম্য মোহ সে উঠে মালতীকে সম্ভাষণা করল। মালতী, তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি এখানে এলে কি করে। আমার শরীর খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছে। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তার যত চেষ্টাই না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার কখনো অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমিও আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে কথা এর আগে কোনো দিনও হয়নি। যখন মালতী বলে যে কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্য দিনের মতো হাসি খুশির ভান করলো, কিন্তু তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। 2টোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা আমাকে মেরে ফেলবে। বাবা দরজা খোলো, দরজা খোলো, বাবা আমাকে মেরে ফেলবে। এ কি বাবু, এ বাবু, কি কি হয়েছে বাবু? এসব কি আমার নরু, বলছিস কি হয়েছে তুই বাবু? বাবা? এসব কথা বলিস না। সেই রাত্রে আর কারোর চোখেই ঘুম ধরল না। পরদিন সকালে রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন, যত শীঘ্র পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক, আর যতদিন না ওঝা আসে ততদিন নরু বাবা তার বাবা মার মধ্যিখানেই শোবে। প্রতিবেশীদের মধ্যে একজন এ সংবাদও দিলেন যে 7 ক্রোশ দূরে একজন ভালো ওঝা থাকে। তার ভূতপ্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়েরও সন্ধান রাখে। সেই দিনই সেই ওঝাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে বলে দেওয়া হলো যাতে তার পরদিনই সে ওঝাকে নিয়ে আসে। ওঝা যা চাইবে তাকে তাই দেওয়া হবে, এ কথাও তাকে বলে দেওয়া হলো। সেদিন রাত্রে নরেন তার বাবা মার সঙ্গে এক ঘরে শুলো। দুপাশে তার বাবা মা, আর নরেন শুয়েছে ঠিক মাঝেই। 3 জনই জেগে আছেন। আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউই ঘুমোতে পারছেন না। এইভাবেই রাত 12টা বাজল। নরেন
চোখ বুজে শুয়েছিল। হঠাৎ নরেন অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে দেখল যে মালতী তার মাথার কাছে বসে আছে। সে নরেন চুপি চুপি বলল, তুমি এখানে কি করছো? বাবা মা জানতে পারবে যে। মালতী স্বাভাবিক সুরে বলল, তোমার সে ভয় নেই, ওরা কিছুই জানতে পারবে না। নরেন উঠে দেখল যে তার বাবা এবং মা মরার মতো পড়ে আছে। তারা তখন উঠে পাশের ঘরে গেল। একথা বলাই বাহুল্য যে মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। পরদিন সব কথা শুনে নরেনের বাবা মা পাগলের মতো বুক চাপড়াতে লাগলেন। নরেনও বুঝল যে তার আর নিস্তার নেই। আতঙ্কে ও দুশ্চিন্তায় তার শরীরের আর কিছুই নেই। দেহ কঙ্কালসার, সবসময় বুক ধরফর করে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে সে। এমনকি বসে থাকতেও তার কষ্ট হয়। সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করে তার। সে ভাবছে এই অবস্থার চেয়ে মরে যাওয়া অনেক গুণ ভালো। গ্রামের লোকেরাও দুঃখিত। সকলের শেষ আশা সেই ওঝা, যদি সে কিছু করতে পারে তো। সেদিন বিকালে ওঝার আগমন হলো। সে ধীরভাবে আগা গড়া সব কথা শুনলে আর নরেনের শরীরের অবস্থাও দেখল সে। ওঝা বলল যে, আমি এই ব্যাপারটা একবার নির্জনে ভেবে দেখব যে এর কোনো উপায় আছে কি না। মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করেছে তাতে তাকে ছাড়ানো খুবই শক্ত। এই বলে ওর জন্য নরেনবাবু প্রেতিনীটার হাত থেকে রক্ষা পাবে, কিন্তু যদি অকৃতকার্য হয় তাহলে এখনই ওর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা 1 মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান না চিরতরে বিপদমুক্ত করতে চান। যদিও আজই ওর প্রাণ যেতে পারে, আপনারা বেশ করে ভেবে জবাব দিন। রামবাবু স্ত্রী দরজার আড়ালে বসে সবটা শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন ও অস্ফুট স্বরে বললেন, না না বাপি, যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবু দ্বিধার মধ্যে পড়ে গেছেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। তিনি ওঝার কথাটি ভালো করে বিবেচনা করে দেখতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী ওঝাকে অনুরোধ করলেন তিনি, সে যাতে তার সমস্ত মতলবটা ভেঙে বলে তাকে। ওঝা বলল, আমি কাউকেই কিছু জানতে দেব না। আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে সব বুঝিয়ে দেব। তবে এই সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরূপ জীবন মরণের কথায় বাপমার মতি স্থির করা খুব শক্ত। তারা একবার এদিক ভাবেন তো একবার ওদিক ভাবেন। প্রতিবেশীরা তাদের বোঝাতে লাগলেন। যদিও কথাটা তারা বুঝলেন, তবু মা বাপের মন। রামবাবু ও তার স্ত্রী দোনামোনা করতে লাগলেন। যে কাজে তাদের ছেলের আজই মৃত্যু হতে পারে, কেমন করে তারা সেই কাজে মত দেবেন। কিন্তু নরেনই এ সমস্যার সমাধান করে দিল। নরেন বলল যে তার বর্তমান অবস্থায় সে একদিনও বেঁচে থাকতে চায় না। সে ওঝাকে পরিষ্কার বলল, আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নয়তো আজই আমার জীবন শেষ করে দিন। আমি এই নরক যন্ত্রণা আর একদিনও সহ্য করতে পারছি না, আর পাচ্ছি না। তোমরা কিছু করো, মানা করো, এসব কেন বলছে আমার ছেলে? ও বাবা গো, ও বাবা গো। নরেনের বাবা মা কাঁদতে লাগলেন আর আত্মীয় স্বজনরা বোঝাতে লাগলেন। শেষে সর্বসম্মতিক্রমে স্থির হলো যে ওঝার ওপরে সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেওয়া হোক। ওঝা বলল, আজ সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কিছু করতে হবে না। আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুন। কাল আমি এ ব্যাপারে হেস্তনেস্ত করব। তবে এখানে হবে না, যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানে যেতে হবে। শেষকালে স্থির হলো যে ওঝা ও নরেন রামবাবুর সঙ্গে পরদিন সকালে কল্যাণপুর জমিদার বাড়িতে যাবে। সেই রাত্রে মালতী নরেনকে বলে, তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। আমার এখানে আসতে একটু অসুবিধা হয়। নরেন তাকে বলে, আচ্ছা ঠিক আছে,
আমি কালই কল্যাণপুরে ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও ওঝা উপস্থিত হলো। ওঝা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল, জমিদার বাবু, আপনাকে কিছু সাহায্য করতে হবে যে। দেবেনবাবু খুব আগ্রহের সঙ্গে সব কথাগুলো শুনলেন আর বললেন, তুমি যা চাও তাই করব। নড়ু আমার ছেলের মতন। তাছাড়া মানুষত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারে যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে রাজি। জমিদার বাবু, আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু নরেনবাবুর ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন। ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে সেখানে একটা খাট পেতে দিন। আর ঘরটি আর সাথে বিছানাটি দুটোকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিন। সব বন্দোবস্ত সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে। এতে আর কষ্টটা কি, সন্ধ্যার মধ্যেই সমস্ত বন্দোবস্ত হয়ে যাবে। রাত ঠিক 10টার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে ওঝা নরেনকে তার মতলবটা ভেঙে বলে দিল আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল যে তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে ওঝা বলে, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করছি তিনি যেন আপনাকে রক্ষা করে। রাত্রি ঠিক 12টার কিছু আগে ওঝা ঘর থেকে বেরিয়ে গেল। রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করলে এবং সাজানো খাটে তাকে বসতে বলল। আজ এ কি ব্যাপার? এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্যে? কেন, তোমার জন্য। আর তার পুরস্কারও তো পেলাম। তা কি পুরস্কার পেলে? কেন, কখনো যা করনি তা আজ করেছো? এর আগে তো তুমি কখনো দুবার আসোনি। দুবার মানে কি? আমি আবার কখন এলাম? তুমি এরই মধ্যে সব ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর থেকে আজ আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে মালা নিয়ে কতই না কাড়াকাড়ি করলে। এই দেখো, দেখো না, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো 15 মিনিট হলো তুমি গিয়েছো, এরই মধ্যে সব ভুলে গেলে? ভুলে গেছো নাকি আমার সঙ্গে তামাশা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর মুখের হাসি মিলিয়ে গেল। মুখ হলো অসম্ভব গম্ভীর আর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তুমি আমার সাথে প্রবঞ্চনা করছো না তো? তুমি আমার গা ছুঁয়ে বলো যে আমি আজ রাত্রে আবার এসেছিলাম। নরেন তখনই তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখের সৌন্দর্য ধীরে ধীরে মিলিয়ে গেছে, মুখ রাগে কালো হয়ে গেছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি, তার মতো কেউ সেজে এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এবং সে এইভাবেই বলল, মালতী, যদি তাই হয়ে থাকে তবে তার হাত থেকে আমাকে বাঁচাও। আমার তোমাকেই ভালো লাগে, আমার তোমার বন্ধুত্বই চাই। যদি কেউ এভাবে আসে তাহলে হয়তো আমি আর বাঁচবো না। যে করেই হোক তুমি আমার এই ঘোর বিপদ থেকে বাঁচাও, বাঁচাও মালতী। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, এর এক উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে তো? আমি কে তা তো তুমি জানোই। এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারবে? নরেন বুঝল যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে কষ্টে হেসে বলল, তোমার সঙ্গে যাব তাতে আমার ভয়টা কি? কিন্তু তুমি কি করতে যাও আমাকে একটু বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গল আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমায় আনতে হবে। তা তুমি নিজেই নিয়ে এসো না, তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো। তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতাম তাহলে কি তোমায় কষ্ট দিই? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না। তোমাকেই সেই শিকড় আনতে হবে। সেই শিকড় দিন রাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে রেখে আসবে, আর 2টোর সময় আমি চলে যাবার পরে আবার পরে নেবে। তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না।
নরেন আর কিছুই বললে না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামল। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো তারা। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লী পথ জনহীন। নরেনের সঙ্গী কেবল মালতী। সে মানুষ নয়, নরেনও তা জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলেই মালতী তার হাত ধরে আছে। মালতী তাকে বলে, এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেই আসতে হবে। এইভাবেই তারা দুজন যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে গেল এবং সরু আলের ওপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারে মাঝে মাঝেই বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময় সে সম্পূর্ণ মালতীর ওপর নির্ভর। ক্রমেই তারা নদীর ধারে পৌঁছল। সামনেই শ্মশান, যার নাম কালা পেড়ের দেয়ার। একটি তেঁতুল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। কি নির্জন স্থান! নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগলো, কিন্তু ওঝার কথা তখনই তার কানে বেজে উঠল। নরেনবাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবেন, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখন আর পথ নেই। প্রেতিনী যেদিকে নিয়ে যাচ্ছে, মানুষ সেদিকেই যাচ্ছে। একটু পরে ডান দিকে একটি বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার ওপারে এক আগাছার জঙ্গল আছে, সেখানে গোটাকতক লতানে গাছ আছে, তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। তোমাকে একলাই যেতে হবে ওখানে। প্রেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানো গাছ দেখতে পেল সে। মূল শুদ্ধ একটি লতানো গাছ তুলে এনে নরেন পূর্ব স্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সে স্থানে দেখতে পেল না। সে ভয়ে কম্পিত স্বরে ডাকল, মালতী, মালতী, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানে আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে আর অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা শাড়ি তো তুমি দেখতেই পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পিছন পিছন এসো। নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল, আগে তুমি শিকড়টি দেখো তো, আমি ঠিক জিনিস এনেছি কি না। মালতী এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছো। তুমি আমার অত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর ঠিক 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালপেড়ের দেয়াল, সেই ধান ক্ষেত আর সেই সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রাম্য পথে এসে পৌঁছলো তারা এবং অবশেষে বাড়ি। মালতী চেঁচিয়ে বলল, তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো, এখনো 2টো বাজতে আধ ঘন্টা দেরি আছে। নরেনের ওঝার কথা মনে পড়ে গেল। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। তাই নরেন মালতীকে বলল, আজ আমি বড় ক্লান্ত, আজ তুমি যাও, কাল আবার এসো। তখন মালতী বলল, বেশ, তাই হোক। এখনই শিকড়টি হাতে বেঁধে ফেলো, কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদার বাবুর বৈঠকখানা ঘরে গেল। সেখানে ওঝা, দেবেন বাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিলেন। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। ওঝা জিজ্ঞাসা করলেন, ওষুধ পেয়েছেন? কি জিনিস পেলেন? কই দেখি। নরেন শিকড় শুদ্ধ লতাটি ওঝাকে দিল আর মালতী তাকে যা যা বলে দিয়েছিল তাও বলল সে। ওঝা বলল, আর ভয় নেই। জয় ভূতনাথ মহাদেবের জয়। সেই রাত্রেই এক বালার ভেতর সেই শিকড় রেখে নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বস্ত্র বাঁধন যে নরেন নিজে হাজার চেষ্টা করলেও অপরের সাহায্য ব্যতি রেখে সে বালা খুলতে পারবে না সে। এই বালা ওঝাই সঙ্গে করে এনেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে দিয়ে ওঝা বলল, এখন কয়েকদিন রাত্রে ও রোজ আসবে এবং অনুনয় বিনয় করবে, এমনকি ভয়ও প্রদর্শন করবে। কিন্তু এই বালায় আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণান্তেও ওই বালা খোলবার চেষ্টা করবেন না। ওঝা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে
আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলবার জন্য অনুনয় বিনয় করছে। আজ আর সে বন্ধ দরজার ভেতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কথায় কোনো জবাবই দিল না। প্রথম 2-3 রাত্রি অনুনয় বিনয় ও পরে ভয় প্রদর্শন। নরেন, তুমি দরজা খুলবে না তো? আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার প্রাণ নেব। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপরে আর মালতী আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বদল ফিরে পেল সে। নরেন সুস্থ হওয়ার পর সবার মন আনন্দে ভরে গেল, আর সবচেয়ে বেশি আনন্দ পেল ওঝা। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওটি আসলে আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আরও একটি নতুন ভৌতিক ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।